এমন একটি রাজনৈতিক দল যেখান থেকে আমার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল। বিএনপি সেই রাজনৈতিক দল যে রাজনৈতিক দলের জন্য গত 17 বছর আমি মাঠে, ডিজিটাল মাঠে এবং মিডিয়াতে এবং সংসদে নিরবচ্ছিন্নভাবে কাজ করেছি। সুতরাং এই দলটির প্রতি আমার ভালোবাসা, এই দলটির আদর্শের প্রতি আমার শ্রদ্ধা অতীতে যেমন ছিল এখনো সেরকম আছে। দল একটি বৃহৎ সংগঠন। বাংলাদেশের সবচেয়ে বড় দল হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সুতরাং এত বড় একটি সংগঠন 17 বছর পর নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। এই 17 বছর এই দলটির সঙ্গে অন্যান্য অনেকগুলো দলকে কাজ করতে হয়েছে। তারা কাজ করেছে একটা গণতান্ত্রিক সংগ্রামের যে দীর্ঘ লড়াই, এই লড়াইয়ে অন্যান্য দলগুলো বিএনপিকে সঙ্গে ছিল, বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ছিল এবং তারাও অনেকে মামলা হামলার শিকার হয়েছে। তো এই নির্বাচনটাকে ঘিরে যে শরিক দলগুলো বিএনপির সঙ্গে এত বছর ছিল তাদেরও কিছু প্রত্যাশা আছে। সেই প্রত্যাশা থেকেই কিন্তু অন্য শরিক যে দলগুলো তাদের কাউকে কাউকে বিএনপি আসন সমঝোতায় গেছে, আসন ছেড়ে দিয়েছে। এখন মানে ফরচুনেটলি ওর আনফরচুনেটলি আমার আসনটাও সেই শরিক আসনের মধ্যেই একটা। বাট আমার নিজের এলাকায় তো আমার একটা রাজনীতি আছে। 17 বছরের মধ্যে আমি 10 বছর এই এলাকায় কাজ করেছি। 1973 সালে আমার বাবা এই এলাকা থেকে স্বতন্ত্র নির্বাচিত হয়েছিল এবং সেই নির্বাচনটি আমার পরিবারের জন্য একটি দুঃখজনক ইতিহাস। আমার বাবা নির্বাচিত হওয়া সত্ত্বেও সেখান থেকে তাহেরউদ্দিন ঠাকুরকে পরের দিন বিজয়ী ঘোষণা করা হয়। আগের দিন বাবাকে বিজয়ী ঘোষণা করা হয় আনঅফিসিয়ালি এবং বেসরকারিভাবে, পরের দিন সরকারিভাবে তাহেরউদ্দিন ঠাকুরকে বিজয়ী ঘোষণা করে। তো এই আসনটির সাথে আসলে আমাদের পারিবারিক একটা ইমোশন ওতপ্রোতভাবে জড়িত। এবং আমার আজকে যে অবস্থান, জি শেষ করুন। আমার আজকে যে অবস্থান সেটার পেছনে আমার এলাকার হাজার হাজার নেতাকর্মীর শ্রম, ঘাম এবং তাদের যেই মানে অর্থ, সেটাও কিন্তু তারা লগ্নি করেছে গত 10 বছর আমার পেছনে। তো আমি তো তাদেরকে ফেলে দিয়ে চলে যেতে পারি না। তারা যখন আমার কাছে এসে বলে আপা আমাদের একটাই চাওয়া, আপনাকে ইলেকশন করতেই হবে। তো আমার দলকে আমি যেমন ভালোবাসি আমার নেতাকর্মীদেরকেও আমি ভালোবাসি। সুতরাং আমার দলের নেতাকর্মীরা যখন আমাকে বলে আপনার স্বতন্ত্র মনোনয়নপত্র কিন্তু তারা কিনেছে, ভেরি ইন্টারেস্টিং, আমার মনোনয়নপত্র আমি কিনিনি, এই টাকা আমি দেইনি, তারা কিনেছে। তো তারা যখন এটা আমার জন্য কেনে, আমি তো 10 বছর পরে তাদেরকে বলতে পারি না আই এম সরি। দেখুন, আমার ইমোশন যদি নাই থাকতো তাহলে তো আর 17 বছর জীবন বাজি রেখে আমি লড়াই করতে পারতাম না, তাই না? দেখুন, আজকে আমার নেতাকর্মীরা একটা কথা বলে আমাকে, খুব রেগুলারলি একটা কথা আমি শুনি, যে আমরা যখন খালে বিলে লুকায় থাকতাম আমরা আপনার কথাটা শুনতাম, যে আপনি আপা কি বলছে, আপনি বিএনপিটাকে ধরে রেখেছিলেন। তো এত বড় একটা ঝুঁকি আমি নিয়েছি, যদি আমার ইমোশন কাজ না করতো, শুধু ক্যালকুলেশন কাজ করতো, তাহলে তো আমি অনেকের মতো বিদেশি ফোন নাম্বার দিতাম, ফোন বন্ধ রাখতাম, হয়তো অন্য কোনো দেশেও চলে যেতাম, বাট সেটা তো আমি করিনি। তো একটা ইমোশন না থাকলে আপনি রাজনীতিবিদ হতে পারবেন না। অনেকে বলে রাজনীতিতে ইমোশন কাজ করে না, আবেগ চলে না। আমি মনে করি আবেগ ছাড়া রাজনীতি হয় না। যদি আপনি আবেগ ছাড়া রাজনীতি করতে আসেন তাহলে আপনি ব্যবসা করতে বসেছেন। রাজনীতিটা আমার পরিবারে ব্যবসা না, আমার পরিবারে এটা ভালোবাসা, বিশ্বাস এবং আস্থার একটা নাম রাজনীতি। তো আমার পক্ষে আবেগ বাদ দিয়ে ব্যবসা করা সম্ভব না। উনি তো মাত্র দেশে এসছেন এবং আমি নিশ্চিত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি দীর্ঘ 17 বছর অত্যন্ত দক্ষতার সঙ্গে দূরে থেকেও দলকে ঐক্যবদ্ধ রেখেছেন, সংগঠিত রেখেছেন, দলের নেতাকর্মীদেরকে চাঙ্গা রেখেছেন। সুতরাং প্রত্যেকটা আসনের ব্যাপারেই নিশ্চয়ই ওনার সার্বিক তথ্য এবং খবর ওনার কাছে আছে। তারপরেও যদি উনি কোথাও বাধ্য হন জোটকে দিতে বা কোনো আসনে সমঝোতা করতে, সেটা আমাদেরকে মেনে নিতে হবে এবং সেটা আমরা বুঝতে হবে যে উনি নিশ্চয়ই বাধ্য হয়ে এটি করছেন। না, দেখুন, আমরা তো থেকে একটা বিষয় দেখেছি যে এনসিপি বলেন, তারপরে আপ পার্টি বলেন, কিংবা আপনি যদি আরেকটা যেটা তৈরি হয়েছে আপনার ইয়েদের, যেটা ব্যারিস্টার ফুয়াদদের যে পার্টিটা, হ্যাঁ, এই সবগুলোই কিন্তু এবি পার্টি।
এই সবগুলোই কিন্তু জামাতের ছোট ছোট এক একটা মানে সফট জামাত, আরেকটু পরিশীলিত জামাত, আরেকটু মডার্ন জামাত, এইভাবেই তারা কাজ করেছে। তো আমি কিন্তু খুব একটা অবাক হইনি। আজকে আমি তাসনুভা জাবিনের একটা স্টেটাস পত্রিকা এসছে, সেটা পড়ছিলাম। উনি এক ধরনের প্রতারিত বোধ করেছেন বলে আমার মনে হয়েছে। তো সেখান থেকে আমার ধারণা হয়েছে হয়তো হয়তো এনসিপির সকলেই এই বিষয়টির ব্যাপারে সম্যক অবগত ছিলেন, তেমনটি নাও হতে পারে। আর রাজনীতিতে তো আসলে অনেকেই বলেন শেষ কথা বলে কিছু নাই। তো আমরা তো দেখলাম যে শুধু এনসিপি জামাতই নয়, আমরা দেখলাম যে কর্নেল ওলি, যিনি একসময় বিএনপি ছেড়েছিলেন কারণ বিএনপি জামাতের সঙ্গে জোট করেছে, তিনিও কিন্তু আজকে জামাতের আমিরের সঙ্গে বসে মিটিং করেছেন, এবং আমরা দেখলাম যে একটা জোটও বোধহয় হতে যাচ্ছে। তো পলিটিক্সে আসলে সেই অর্থে শেষ কথা বলে কিছু হয়তো বা নাই। বাংলাদেশের আপামর জনসাধারণ এখন একটি নতুন দিনের প্রত্যাশা করে, যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা থাকবে, স্বাধীনভাবে মানুষ মতামত ব্যক্ত করতে পারবে এবং স্বাধীনভাবে সমাবেশ করতে পারবে, সব ধরনের সাংবিধানিক এবং মৌলিক অধিকার বজায় থাকবে, যেই বাংলাদেশে আর কখনো আইনের শাসন ব্যাহত হবে না, যে বাংলাদেশে আমাদের বিচার বিভাগ কুক্ষিগত করা হবে না, যেখানে জাতীয় সংসদ হবে মানুষের আশা আকাঙ্ক্ষার সমস্ত কিছু ব্যক্ত করার কেন্দ্রবিন্দু। এবং সেই বাংলাদেশের প্রত্যাশায় আমাদের তরুণ সমাজ, আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের সন্তানরা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে। হাজার হাজার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে সেরকম একটি বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব আমাদের সকলেরই, আমাদের সকল রাজনৈতিক দলের, সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠনের এবং বাংলাদেশের সমস্ত শক্তির, ব্যক্তির এবং জনগণের দায়িত্ব সেরকম একটি বাংলাদেশ, যে স্বপ্ন আমাদের শহীদরা দেখে গেছেন, সেইরকম একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করার। এবং সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদের বহু সংস্কার করতে হবে সমস্ত কাঠামোগুলোতে, সাংবিধানিক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে। সেভাবে সংস্কারের মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা পারব সেই স্বপ্নের দিন নিয়ে আসতে। আমাদের সকলের শ্রদ্ধার জায়গা বাংলাদেশের গণমানুষের নেত্রী, গণতন্ত্রের মা, সবচেয়ে বেশি নির্যাতিত এই দুঃশাসনে শেখ হাসিনার ফেসিবাদী সাম্রাজ্যের মধ্যে তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা তার দ্রুত সুস্থতার জন্য যে রকম চিকিৎসার ওনার জন্য প্রয়োজন, সেরকম চিকিৎসার জন্য যেই দেশে যেভাবে চিকিৎসার সুযোগ নিতে হয় সেটা চিকিৎসকদের পরামর্শে অবশ্যই হবে। সেটা আমরা দ্রুততম সময়ে ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তিনি বাংলাদেশের মানুষের আস্থা এবং বিশ্বাসের প্রতীক, তিনি গণতন্ত্রের প্রতীক, তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার এই সংগ্রামে নিজেকে যেভাবে বিসর্জন দিয়েছেন, নিজেকে যেভাবে আপোষহীনভাবে যেভাবে তিনি আমাদেরকে শক্তি, সাহস এবং প্রেরণা জুগিয়েছেন, সেটা ইতিহাসে বিরল। আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ফেসিবাদ বিরোধী আন্দোলনের প্রধানতম শক্তি, চালিকা শক্তি, তিনি এখন এই ফেসিবাদের রোশানালে পড়ে নির্বাসনে আছেন অনেক বছর যাবৎ। আমরা আশা করি বাংলাদেশের তার প্রত্যাবর্তন খুব শীঘ্রই হবে। তার আগে আমরা তার আগমনের জন্য এখানে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করব ইনশাআল্লাহ। আমরা আশা করছি তিনি সেটা বিবেচনা করছেন যাতে দ্রুত ফিরে আসা যায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীগণ দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন
এখানে গণমানুষের পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে আমাদের অনেক পরামর্শ দেওয়ার ছিল, আমরা দিয়েছি। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে যে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে লাইসেন্সধারী এবং লাইসেন্সবিহীন অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, যাদেরকে বিগত সময়ে কোনো নীতিমালা না মেনে অস্ত্র দেয়া হয়েছে, তারা রাস্তায় সেই অস্ত্র নিয়ে মানুষের বুকে গুলি চালিয়েছে। আপনারা সবাই দেখেছেন। নাম্বার 1, প্রশাসনে যারা ফেসিবাদের দোষর হিসাবে এখনো বসে আছে তাদেরকে অপসারণ করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে তথাকথিত একটি নির্বাচনের নাটক সাজিয়ে যাদেরকে এখনো পর্যন্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশনে বসিয়ে রাখা হয়েছে, তাদেরকে অপসারণ করতে হবে। গণতান্ত্রিক পরিবেশে পুনরায় নির্বাচন হবে যখন সময় হবে। আর এই প্রশাসনিক সংস্কার, বিচার বিভাগের সংস্কার এবং নির্বাচন কমিশনের সংস্কার সহ সর্বত্র, প্রশাসনের সর্বত্র, পুলিশ বিভাগের সংস্কার সহ সকল কাজ চালু আছে। তবে এটা শুধুই রদবদলি হচ্ছে, কিন্তু এই বদলি, পদায়ন এগুলো সংস্কার হিসেবে মেনে নিলে ঠিক হবে না। এখানে আমাদেরকে অবশ্যই এমন একটি প্রশাসনিক, এমন একটি বিচার বিভাগীয়, এমন একটি কাঠামো সৃষ্টি করতে হবে সর্বত্র, যেটা একমাত্র কমিশন গঠনের মধ্য দিয়ে সেই সুপারিশগুলো আমাদের জন্য যথাযথ হবে। যেমন বিচার বিভাগের সংস্কারের জন্য, প্রশাসনিক সংস্কারের জন্য, পুলিশ সংস্কারের জন্য, অন্যান্য বিভিন্ন জায়গায় সংস্কারের জন্য, দুদক সংস্কারের জন্য একটি কমিশন বসিয়ে সেই কমিশনের মাধ্যমে রেকমেন্ডেশনস নিয়ে তার আলোকে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কার করলে তাহলে করে সেই সুফলটা আমরা সামনে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং রাষ্ট্রের জন্য একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সহ একটি গণতান্ত্রিক পরিবেশ আমরা সৃষ্টি করতে পারব। কারণ ফেসিবাদের দোসররা বিগত 15-16 বছর যাবৎ সব জায়গায় তারা বসে আছেন। তাদেরকে বহাল রেখে, এখানে সংস্কার না রেখে বাংলাদেশে আমরা একটি গণতান্ত্রিক পরিবেশ কামনা করব, এটা কিন্তু সম্ভব হবে না। আমি মনে করি এগুলো মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাগণ এটা সক্রিয় বিবেচনা করবেন এবং যথাশীঘ্র এগুলো বাস্তবায়নের জন্য ব্যবস্থা করবেন। তখনই আমরা একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য একটা কন্ডাক্টিভ একটা অ্যাটমসফিয়ার আমরা ক্রিয়েট করতে পারব। তা আশা করি এই বিষয়টা আমাদের